দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং একই সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার। শাম্মী আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের স্টুডিওতে। ধন্যবাদ। জি, আমরা আজকে তাকে আমাদের স্টুডিওতে পাওয়ার পর যে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো, মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটি এর মধ্যেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনে বিএনপির অবস্থান, তার ব্যক্তিগত যে জায়গা থেকে তার সংসদীয় আসন অর্থাৎ হবিগঞ্জ 4 সংসদীয় আসন, সেখানকার নানা খবরাখবর আমরা আজকে জানার চেষ্টা করব। শাম্মী আক্তার, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হলো, আমরা জানি যে নির্বাচন নিয়ে বাংলাদেশে এক ধরনের টাল বাহানা শুরু হয়েছিল এই ক্ষেত্রে, কারণ বিএনপি খুব স্ট্রংলি চাইছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। শুরুতে ঈদের সময় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন যে জুনের মধ্যে সেটি হবে। পরবর্তীতে আমরা দেখলাম লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হলো এবং সেই বৈঠকের পর দুই পক্ষই সম্মত হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি অনুষ্ঠিত হবে 2026 সালে। কিন্তু তারপরও বিএনপির মধ্যে যেটি দেখা যাচ্ছে যে নানা সন্দেহ, নানা সংশয় এখনো বিএনপির অনেক নেতারা বলছেন, ইভেন আপনাদের মহাসচিব আজকেও বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তত দেশের জন্য ভালো। ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের তারিখ দেওয়া আছে, এর চেয়ে আর কত দ্রুত আপনারা চাইছেন, কিংবা কেন বিএনপির মধ্যে সন্দেহটা কাজ করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? তো ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার প্রিয় হবিগঞ্জ জেলা, যেই জেলার মানে টিভিটা সেই জেলাকে মানে সেই জেলার মানুষই প্রতিষ্ঠা করেছেন। এখানে সিইও আছেন পুলক সাহেব, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের মাটিতে বসে মনে হচ্ছে হবিগঞ্জেই বসে আছি। এই যে ভালো লাগা, একটা নিজের জেলাতে বসে আছি বা নিজের জেলার মানুষের সঙ্গে কথা বলছি, এই ভালো লাগাটা এখানে এসে আরো প্রবল হয়েছে। এবং আমি আপ্লুত যে আপনারা এরকম একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেটা দেশের কথা বলছে, দেশের মানুষের কথা বলছে। এটা অনেক ভালো একটা দিক। তো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, টিবিএন পরিবারকে। এবার আসেন, আপনি যেটা বলেছেন যে বিএনপি কেন দ্রুত নির্বাচন চায়। দেখুন, বিএনপি যে নির্বাচনটা চায় এটা তো আজকে নতুন চাচ্ছে না। বিএনপি গত 17 বছর যে লড়াই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা জর্জরিত হয়েছে, আমরা জেল খেটেছি, মার খেয়েছি, মামলা খেয়েছি, আমাদের নেতাদেরকে গুম করা হয়েছে, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, প্রায় 600-র অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে এই দীর্ঘ ফ্যাসিস্ট আমলে। তো এই যে আন্দোলনটা হয়েছিল, অন্য সকল ইস্যুর সঙ্গে এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল যে বাংলাদেশের মানুষ মানে ভোটহীনতায় আছে, বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এবং বাংলাদেশের মানুষকে ভোট না দিতে দিয়ে একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের কাঁধে সওয়ার হয়েছিল, যারা 5ই অগাস্টে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পালিয়েছে। তো তারা পালিয়ে যাওয়ার পরে আমরা আবারও সেই নির্বাচনের ব্যাপারেই জোর দিচ্ছি, কারণ নির্বাচনই হচ্ছে সেই একটা ব্যবস্থা যেটার মাধ্যমে আপনি জনগণের যে ঋত ভোটাধিকার সেটাকে রেস্টোর করবার একমাত্র পতিত হচ্ছে নির্বাচন, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার নেতা নির্বাচন করবে, যাকে সে পছন্দ করবে তাকে সে ভোট দেবে। অতীতে আমাদের অনেক হিস্ট্রি আছে এরকম যে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোট দিতে যাচ্ছে নির্ভয়ে নির্বিঘ্নে। সেই পরিবেশটা পুনরায় আমরা চাচ্ছি। এটা তো দোষের কিছু না, এটা মানে আমরা চাচ্ছি যে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের এই যে মানুষ আছেন তারা তাদের নেতা নির্বাচন করবেন। এখানে অপরাধীর কিছু নেই, দোষের কিছু নেই। বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন চাইবে, ভোট চাইবে, এটাই স্বাভাবিক বিষয়। তো সেইটাই বিএনপি চাচ্ছে। এবং আপনি বলছেন যে বিএনপি সন্দেহ করছে, এখানে সন্দেহের বিষয় না। লন্ডনে যে বৈঠকটি হয়েছে, বহুল প্রত্যাশিত একটি বৈঠক হয়েছে, বাংলাদেশের মানুষ এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন। তো সেই বৈঠকে যেটা হয়েছে যে আমরা পরবর্তীতে দেখেছি যে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইলেকশনটা হওয়ার এরকম একটি ঘোষণা দিয়েছেন যারা বর্তমানে ক্ষমতাসীন সরকার আছেন তারা।
তো তারা যে ঘোষণাটা দিয়েছেন সেই অনুযায়ী তারা যদি নির্বাচনটা করেন তাহলে সেটাই তো ভালো, সেটাই তো হওয়া উচিত। মহাসচিব সেই কথাটাই বলেছেন। মহাসচিব তো বলেননি যে এটা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এনে এই বছরের নভেম্বরে করে ফেলতে হবে, সেটা কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন যত দ্রুত সম্ভব, মিনস হচ্ছে ইলেকশনটা ওই টাইমে হয়ে গেলে সেটাই ভালো, সেটাই বেটার। কারণ একটি ডেমোক্রেটিক কান্ট্রির জন্য তো আপনার একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার, সেইটা করতে হলে তো আপনাকে ইলেকশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো সেটাই মহাসচিব বলার চেষ্টা করেছেন। এটা তো আসলে শুধুমাত্র যদি আমরা গত 17 বছর ধরে রাজপথে আন্দোলনে যেসব রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি নিঃসন্দেহে বড় রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক দল। অন্য আরো কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল ছিল, আমাদের সঙ্গে যারা ছিল, আপনাদের সাথে ছিল, আপনাদের বাইরেও ছিল, সরকারের বিরুদ্ধে ছিল, যারা একটি ভোটের অধিকার, যেটা আপনি বলছিলেন যে 2014, 2018, 2024 নির্বাচনে যে তারা এই ভোটের অধিকারটা হারিয়ে ফেলেছিল, তারা সেটি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছিল। অন্য রাজনৈতিক দলগুলোর কেউই কিন্তু খুব বেশি জোরে, অর্থাৎ বিএনপির মতো করে এত দ্রুত নির্বাচন চাইছে না। তারা বলছে যে একটি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচনটা হওয়া উচিত কিছু সুনির্দিষ্ট ব্যাপারে সংস্কার হওয়ার পরে। কিন্তু বিএনপি সেক্ষেত্রে বলছে আগে নির্বাচন করেও সংস্কার করা সম্ভব। বিএনপি যতটা তাড়াহুড়া করছে, দেশের অনেকে মনে করছেন বিএনপি ধরে দিচ্ছে যে আগামী নির্বাচন হওয়া মানেই বিএনপি ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় তারা দ্রুত যাওয়ার জন্যই এই বিষয়টি করছে বলে অনেকে মনে করেন। আমি সেটা মনে করি না। কারণ আমরা যেটা মনে করি যে ধরেন বিএনপি ইলেকশনটা এই জন্যই চাচ্ছে, আমি আগেও বলেছি যে ইলেকশনটা হলেই কেবল মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। বিএনপি এটাও বারবার বলার চেষ্টা করছে, বা আমরা যেটা মানে বিএনপি পরিবার আমরা যেটা বলার চেষ্টা করছি যে জনগণ যাকে ভোট দিবে সেই মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই ক্ষেত্রে যারাই পাক, কিন্তু মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পাক, আমরা এইটার উপরে জোর দিচ্ছি। সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি কখনো তো এই কথা বলেনি, এবং ক্ষমতায় যাবে এই কথাটাও বিএনপি বলে না। বিএনপি বলে বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, এখানে দায়িত্বের বিষয়টি আছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার বিষয়টি কখনোই বলে না, এবং এটা বিএনপি বিশ্বাসও করে না। বিএনপি বিশ্বাস করে তার দায়িত্বে, তার কর্তব্যে। তাহলে বিএনপিকে মানুষ যদি পছন্দ করে, মানুষ ভোট দেয়, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সেখানে ক্ষমতার প্রশ্ন কোত্থেকে আসছে সেটা আমি বুঝতে পারছি না। অন্যান্য রাজনৈতিক দলের কথা আপনি বললেন, দেখেন অন্যান্য রাজনৈতিক দল এখন কেউ যদি নিজেদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, সেই দলও যদি এখন মনে করে যে না, দিস ইজ দ্য প্রপার টাইম যে বিএনপিকে মানে মানে জাতা দিয়ে ধরি, তো বা বিএনপিকে আমরা মানে নানাভাবে ডিস্টার্ব করি, সেটা তারা করতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিএনপি এটাতে এটা আমি মনে করি না যে বিএনপির এটা কোনো বিষয়। বিএনপি এটাই মনে করে যে বাংলাদেশের মানুষ যদি তাদেরকে ভোট দেয়, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, এবং বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে যেসব জায়গায় সংস্কার দরকার, আপনি সংস্কারের কথাটিও বলেছেন, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। এটা তো এরকম না যে এখনই করলাম আর কোনোদিন করা যাবে না। বিএনপি বারবারই বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেটা এই অন্তর্বর্তী সরকার শুরু করতে পারেন, এবং পরবর্তী নির্বাচিত সরকার এসেও এটাকে কন্টিনিউয়াস রাখবে, কন্টিনিউয়াস করবে, যে সংস্কার প্রক্রিয়াটা যখন যেখানে সংস্কার দরকার সেটা করবে। বিএনপি অতীতেও সংস্কার করেছে, আপনি দেখেননি যে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন বেগম খালেদা জিয়াই করেছিলেন। এই যে এটা তো একটা অনেক বড় ধরনের সংস্কার, এটা তো বিএনপি করেছে। এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা 31 দফার মাধ্যমে একটি সংস্কার প্রস্তাবনা পেশ করেছে, এবং সেটি এই 5 আগস্টের আগে করেছিল। এটা করেছিল। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো যে 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যেটি ঘটেছে সেটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। একটি ফেসিবাদ সরকারের কথা বলা হচ্ছিল, যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছিলেন, কয়েকবার কেড়ে নিয়েছেন, এবং পরবর্তীতে জনগণ বিদ্রোহ করেছে, জনগণ করেছে, কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল নয়। এই ফেসিবাদের পলায়ন এবং পরবর্তীতে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাতে অনেকগুলো বিষয় কিংবা অনেকগুলো ফোকাস সামনে চলে এসেছে। যদি ধরে দেওয়া হয়, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি বিএনপি নির্বাচনে যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা সক্রিয় আছেন, সেই দল যদি ক্ষমতায় আসেন, তারা জন আকাঙ্ক্ষার এই প্রতিফলন যে চ্যালেঞ্জটা তাদের সামনে, যেটি হয়তো 91-তে কিংবা 2006-এ যখন 2001-এ যখন বিএনপি এসেছিল, তখনকার অভ্যুত্থান পরবর্তী এই ধরনের জন আকাঙ্ক্ষা তাদের সামনে ছিল না।
এইবার নতুন প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতা আসলে কতটা প্রস্তুত বিএনপি সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার, সেই চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়ন করার? আমি মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ব্যাপারে শতভাগ প্রস্তুত আছেন, এবং সেই প্রস্তুতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে তিনি তার যে কর্ম পরিকল্পনা সেটা তিনি অব্যাহত রেখেছেন, এবং সেই কর্ম পরিকল্পনার ধারাবাহিকতাই তিনি এই যে বিএনপি মিডিয়া সেল প্রতিষ্ঠা করেছেন, এবং তাদের মাধ্যমে জনগণের মাঝখান থেকে যে বক্তব্যগুলো তুলে এনে প্রথমে 27 দফা, পরবর্তীতে আমাদের সঙ্গে যুগপৎ রাজনৈতিক যে দলগুলো আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে সেটাকে 31 দফায় উন্নীত করা, এবং বারবার এটা বলা হয়েছে যে জনগণ যদি মনে করে এটার মধ্যে আরো কোনো পরিবর্তন দরকার সেটাকেও আমরা এটার মধ্যে ইনক্লুড করব, আমরা সেই জায়গা থেকে পিছপা হব না। কিন্তু একটি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করবার জন্য যেই যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, এবং ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে যে ভেঙে চড়ে খাদের কিনারায় নিয়ে গেছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে পুনরায় তার জায়গায় নিয়ে আসার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি দেশ হিসাবে তৈরি করবার জন্য যে পরিকল্পনা দরকার, যেমন ধরেন ফার্মার্সদের জন্য আমরা বলেছি ফার্মার কার্ড দিব, নারীদের জন্য আমরা বলেছি যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, হেলথ যাতে চিকিৎসা সেবা যাতে সকলে পায় সেটার জন্য যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আদলে একটি হেলথ কার্ড দেওয়া হবে যাতে সকলে চিকিৎসাটা পান, নারীদেরকে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আপনি জানেন কিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশে নারীদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য তার প্রথম পদক্ষেপ ছিল, ওই সময় 500 টাকা অনেক বেশি ছিল, বাংলাদেশে ঢেকি দিয়ে ধান বানা হতো, সেটা আপনি জানেন হয়তো, ঢেকি দিয়ে আমরা দেখেছি আমাদের গ্রামে ওই সময়ে। সেই নারীদেরকে স্বাবলম্বী করবার জন্য তিনি 500 টাকার ঢেকি ঋণ দিয়েছিলেন ওই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মানে নারীদেরকে স্বাবলম্বী করা, নিজের পায়ে দাঁড়ানো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, এটার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম কর্ম পরিকল্পনা করেছিলেন বা নারীদেরকে এই সুযোগটা দিয়েছিলেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান তিনি কিন্তু তার 31 দফায় বলেছেন যে মানে আমরা হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একটা ফ্যামিলি কার্ড প্রবর্তন করব, যেটা হচ্ছে প্রথমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হবে, এবং এগুলো আমরা করব। এই চ্যালেঞ্জ, নতুন বাংলাদেশ গড়ার যে চ্যালেঞ্জ, এই জায়গাটা আপনার সাথে একটু দ্বিমত করি। নতুন বাংলাদেশ এটা বোধহয় জাতীয় পার্টির একটা স্লোগান ছিল, বোধহয় এরশাদ বোধহয় বলতো যে নতুন বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশে বিশ্বাস করি না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি 71 সালে, কারো দয়ায় বা দাক্ষিণ্যে এই দেশ আমরা পাইনি। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই দেশ হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে আরো উন্নত, আরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাতে আমাদের যুবকরা কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের যুব সমাজ বা আমাদের দেশের জনগণ যাতে এগিয়ে যেতে পারে, সেই রকম পদক্ষেপ গ্রহণ করবার জন্য যা যা করা দরকার সেটা তিনি করবেন। সেই জন্যই তো তিনি কাজ করছেন, বা এই 31 দফা তো একটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যই। সেটা আমাদের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, সবুজ শ্যামল বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে পেয়েছি। জি, এবং আমি নিজেও জানি যে আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আপনার বাবা তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, স্বনামধন্য মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে বারবার করে আমরা দেখেছি যে একটি দল এটিকে মুক্তিযুদ্ধকে নিজেদের দলীয় সম্পত্তি মনে করত, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন তার খেতাবটাও কেড়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ এটিকে একেবারে দলীয় সম্পদ বানিয়ে ফেলার বিষয় হচ্ছে। বিএনপি কে খুব একটা মুক্তিযুদ্ধ নিয়ে তারা হয়তো মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়টি বলতেন, কিন্তু মুক্তিযুদ্ধের বিষয় এতটা উচ্ছ্বসিত কিংবা এতটা প্রকাশ করার বিষয়টা বিএনপির এর আগের কর্মকাণ্ডগুলোতে খুব একটা ছিল না, কম ছিল, তুলনামূলক আওয়ামী লীগের তুলনায় একেবারেই কম ছিল। আমরা ধরে নিচ্ছি যে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি দল, এবং একই সঙ্গে বিএনপি সেই চেতনায় বাংলাদেশকে গড়তে চায়, কোনো দলীয় চেতনায় নয়, এটিকে গড়তে চায়। নতুন বাংলাদেশ বলছি না, পুরনো যে বাংলাদেশ সেটিকে আগামী দিনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই মুক্তিযুদ্ধটাকে বিএনপি কোথায় স্থান দেবে, অর্থাৎ কতটুকু সামনে রেখে বিএনপি এগিয়ে নেবে? দেখুন, বিএনপি তো প্রতিষ্ঠা যিনি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার।
তিনি জেট ফোর্সের কমান্ডার ছিলেন, তিনি সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন। তার ছোট্ট দুটি শিশু সন্তান এবং তার প্রিয়তমা স্ত্রীকে অনিশ্চিত গন্তব্যে রেখে তিনি কিন্তু দেশমাতৃকার প্রয়োজনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তিনি তো সারেন্ডার করেন নাই, তিনি পাকিস্তানে পলায়ন করেন নাই, তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন। তাহলে বিএনপির তো প্রতিদিন এটা বলার দরকার নাই যে মুক্তিযুদ্ধ বিএনপির একক সম্পদ। বিএনপি সেই দল যেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, এবং এই দলে যত মুক্তিযোদ্ধা আছেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন বা ছিলেন, সেটা কিন্তু আওয়ামী লীগের ছিল না। সেই জন্য আওয়ামী লীগের অন্তর্দহন ছিল যে এত মুক্তিযোদ্ধা বিএনপিতে কোত্থেকে আসলো, মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ এরকম নাই। সেই জন্য সারাক্ষণ দিনে রাতে তারা তাদের এই যে এই কথাগুলো বলতে থাকতো যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। চেতনায় বিশ্বাসী এই কথা বলে বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের মানে যে মূল যে আকাঙ্ক্ষাটা ছিল সেটার বিরোধী কাজগুলোই তারা করে গেছে। মুক্তিযুদ্ধ কখনোই গণতন্ত্রহীন একটা দেশের জন্য হয়নি, একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই হয়েছিল, একটি বৈষম্যহীন সমাজের জন্যই হয়েছিল। তাহলে সেটা কি গত 17 বছর আমাদের দেশে ছিল? ছিল না। বিএনপি সবসময় এটা বিশ্বাস করে, বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের অধিকারে বিশ্বাস করে। বিএনপি জনগণের দল, এই দল জনগণকে নিয়েই সবসময়, জনগণের যত ক্রাইসিস আপনি দেখবেন বিএনপি পাশে এসে দাঁড়িয়েছে, সেটা 71 বলেন, 75 বলেন, 90 বলেন, বা যখনই দেখবেন যে বাংলাদেশের একটা ক্রাইসিসে পড়েছে, মানুষ বিপদে পড়েছে, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল। আমরা আশা করি না, আমরা অবশ্যই এটা বিএনপি আরেকটা আওয়ামী লীগের দেখানো পথে হাঁটবে না, ডেফিনেটলি না। এবং আওয়ামী লীগ যেই কারণগুলোতে শিক্ষা নেওয়া দরকার ছিল, রাজনৈতিক শিক্ষাগুলো নেওয়া দরকার ছিল, বিএনপি সেখান থেকে শিক্ষা নিতে পেরেছে বলে আপনি মনে করছেন? বিএনপি অর্থাৎ জনগণের অধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। আপনার পিছনে প্রশাসন, পুলিশ, র্যাব যত কিছু থাকুক, আপনার টিকে থাকা সম্ভব নয়, যেটি আওয়ামী লীগ পারেনি। এখান থেকে কি বিএনপি শিখেছে যে সামনের দিনগুলোতে তারা এই পথে পরিচালনা করবে দেশকে, জনগণের অধিকারই সামনে থাকবে? দেখুন, বিএনপি শিক্ষা নেবার বিষয় না, বিএনপি হচ্ছে এটা তো জনগণের অধিকারে বিশ্বাস করে, এবং বিএনপি সবসময় জনগণকে প্রায়োরিটাইজ করে। বিএনপি সবসময় মনে করে যে জনগণ যদি তার অধিকারহীন হয়ে পড়ে, সেখানে কখনোই একটি ভালো সরকার হতে পারে না বা ভালো একটা রাষ্ট্র হতে পারে না। তা জনগণের অধিকারে যেই দলটি বিশ্বাস করে, তারা তো জনগণকে নিয়েই চলবে, জনগণকে মানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিএনপির মূল। এবং আরেকটা বিষয় আমাদের নেতা বারবারই বলছেন যে ধরেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে প্রায়োরিটাইজ করে আমরা সেইভাবেই আমাদের দায়িত্ব পরিচালনা করার মানে মূল পরিকল্পনা নিয়ে আমাদের চেয়ারম্যান এগোচ্ছেন। একেবারে শেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4, আমরা জানি সেখান থেকে সবশেষ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সুমন, সোশ্যাল মিডিয়া আলোচিত মুখ, এবং তিনি মাহবুব আলীকে পরাজিত করে আওয়ামী লীগের একটা আমি দাবি নির্বাচন অনেক কিছু হয়েছিল বাংলাদেশে, সেখানে তিনি নির্বাচিত হয়ে এসেছিলেন। আপনার নির্বাচনী এলাকায় কোন বিষয়টা আপনার কাছে, যেহেতু আপনি বলছিলেন একদম শুরুতে যে হবিগঞ্জেরই প্রচুর মানুষ নিউ ইয়র্কে আছে, তারাও আপনার কাছে শুনতে চায় যে আপনি নির্বাচিত হলে কোন বিষয়গুলোকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এবং জনগণের জন্য আপনি আসলে কি কাজ করবেন? দেখুন, অনেকগুলো কাজ করার জায়গা আছে। যেমন ধরেন মানুষ তো ধরেন আপনার কাছ থেকে অর্থ চায় না, মানুষ চায় তার এলাকার রাস্তাঘাটটা যাতে ভালো থাকে, তার সন্তানেরা যাতে ভালো একটা স্কুলে পড়তে পারে, রাতে যাতে সে নির্বিঘ্নে ঘুমোতে পারে, যেন চোর ডাকাতের আক্রমণ না হয় এলাকায়, এলাকায় যাতে ড্রাগ অনেক বেশি যাতে না থাকে, মানে এই যে ড্রাগের অভাব মানে প্রবাহ, যেটা ধরেন আমার এলাকাটা তো একটা সীমান্তবর্তী এলাকা, চুনারঘাট মাধবপুর দুই দিকেই সীমান্ত আছে ভারতের সঙ্গে। তো সেই সীমান্ত দিয়ে অবাধে যেই মাদক আসছে, আমি সেটা নিয়ে বারবারই কথা বলার চেষ্টা করি। আমি অনেক মা বাবাকে দেখেছি তারা কান্না করে, তাদের সন্তান ভালো একটা মানে স্টুডেন্ট ছিল, সে ধ্বংস হয়ে গেছে এই মাদকের কারণে। হ্যাঁ, তো এই যে এই জিনিসটাকে বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব আমি নির্বাচিত হলে যাতে যদি দল আমাকে মনোনয়ন দেন এবং আমি নির্বাচিত হই, এটা
এটা বন্ধ করার জন্য যা কাজ করা লাগে আমি সেটা করব। আমার এলাকার রাস্তাঘাটের উন্নয়নে আমি কাজ করব। তারপরে আমার এলাকায় আপনি জানেন যে মানে দুটো থানায় প্রায় 22টার মতো চা বাগান আছে। এই চা শ্রমিকেরা অনেক বেশি অবহেলিত। ওদের যে দাবিগুলো আছে সেটাকে নিয়ে আমরা কিভাবে আরো ভালো কিছু পদক্ষেপ নিতে পারি যাতে তারাও তাদের সন্তানদেরকে নিয়ে ভালোভাবে শিক্ষা দিতে পারে, ভালোভাবে তারা যাতে খেয়ে পড়ে থাকতে পারে, সেই জন্য সরকার কি ধরনের পদক্ষেপ নিলে তাদের উপকারে আসে তাদের সঙ্গে কথা বলে সেগুলো নিয়ে পদক্ষেপ নিব। এই কাজগুলো আমি করব। মানে আমার স্বপ্নের চুনারুঘাট মাধবপুর, যেখানে আপনি জানেন যে তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের সেক্টর ভাগ করা হয়েছিল, 11টি সেক্টর মুক্তিযুদ্ধ বিভক্ত হয়েছিল। সেই সেক্টর ভাগ করা যে মিটিংটি হয়েছিল সেটি তেলিয়াপাড়া চা বাগানের একটি বাংলোতে হয়েছিল। এখানে একটি সৌধ নির্মাণ করা আছে মুক্তিযুদ্ধের। তো যেহেতু এটা মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমি চেষ্টা করব যে এখানে যেহেতু দেশের জন্মলগ্ন থেকে আমরা আমাদের এলাকার মানুষ এবং আমাদের স্বজনেরা রক্ত দিয়েছেন এই দেশের জন্য, এই দেশটার উন্নয়নে আমি আমার সর্বোচ্চ ভূমিকাটা রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে আমরা প্রত্যাশা করতে পারি, আমরা জানি যে এই 17 বছরের রাজপথের আন্দোলনে আপনি সক্রিয় একজন কর্মী ছিলেন। আপনি কারাভোগ করেছেন, আপনি নির্যাতিত হয়েছেন, এবং এখন আপনি স্বপ্ন দেখছেন যে আপনার এলাকার মানুষের প্রতিনিধি হয়ে সংসদে ভূমিকা রাখার, এবং নিঃসন্দেহে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফেরার পেছনে যারাই ক্ষমতায় যায়, আপনাদের দল হতে পারে কিংবা অন্য যে কোনো দল হতে পারে, আমরা আশা করছি তারা জনগণের আকাঙ্ক্ষাটাকে বুঝতে পারবেন, তারা জনগণের পালসটা বুঝতে পারবেন যে জনগণ আসলে কি চাইছে। এবং আপনার জন্য শুভকামনা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, টিবিএন পরিবারকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং মিডিয়া সেলের সদস্য, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সঙ্গে। তিনি কথা বলছিলেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।